দেখো, তোমার আত্মসহায়ককে মারলাম, শুভেন্দু বাবু তোমারও কি হবে তুমি দেখে নাও। এবং সূত্র মাত্র শোনা যাচ্ছে না শশী বাজার লোক ছিল। সুতরাং এইবারে কেঁচো খুঁড়তে কেউটে বার হবে। এখান দেখবেন কোট আনকোট শশী বাজার জড়িয়ে যাচ্ছে, কোট আনকোট অভিষেক ওই ভাইপোটা জড়িয়ে যাচ্ছে, আর শাকিনী ডাকিনী পিসিও জড়িয়ে যাচ্ছে। কত বড় স্পর্ধা! তুই মুখ্যমন্ত্রীকে মারার চেষ্টা করছিস। সুতরাং এটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির প্রোডাক্ট, এরা মমতা ব্যানার্জির প্রোডাক্ট। এদেরকে আমি বলবো ওপেন এনকাউন্টার করা, যে প্রথমে ওকে মারো, তারপরে এটা দোষটা শুভেন্দুর ঘাড়ে চাপিয়ে দাও, যে শুভেন্দু এই কাছের লোককে মেরেছে, এর পিছনে কি কারণ আছে। সিবিআই কে বলবো ওদেরকে একটু পাছা গরম করলে ওরা কিন্তু তৃণমূলের সব লিডার ফিডারের নাম বলে দেবে। বাবা, নামাজ শুক্রবারে নামাজ না পড়ে তোমরা ওই আন্দোলনে গেছিলে, সেটা পরিষ্কার দেয়। তোমরা নামাজ না পড়ে আন্দোলনে গেছো, তাহলে শুক্রবারীরা বলেছে অসুবিধা কি আছে। এবং জামাত এর সঙ্গে আছে বলে আমি মনে করি, কারণ মমতা ব্যানার্জির সময় দেখুন সেখানকার যে সার্জিস বলে একজন, সে পরিষ্কার করে পোস্ট করে বলছে আমি ছাত্রদের পাশে। এরা কি করছে, মহিলাদের তোমরা রান্নাঘরে থাকবে, সন্তান উৎপাদন করবে, এইটা ছাড়া এরা ছিল না। সেইটা তৈসিমা বলেছি, অসুবিধা কি, তোমরা কাউন্টার অ্যাটাক করো লেখনির দ্বারা, নিজের সমাজকে তোমরাই নষ্ট করেছো, তাহলে সেই সমাজটাকে আগে তৈরি করো। আজকের মুখ্যমন্ত্রীকে মারতে এসছে যে, তার নাম মুসলমান, টাকা নিয়ে যে পালিয়েছে 212টা গাড়ি, সে মুসলমান। তাহলে আগে এইগুলো তোমরা ঠিক করো। মানে এরা প্ল্যানফুলি বিজেপিতে জয়েন দিয়েছে, আমি যতটুকু মনে করি প্ল্যানফুলি বিজেপিতে জয়েন দিয়েছে, যে ওকে মারো, হয়তোবা তারপরে প্ল্যান ছিল শুভেন্দুকে মারো, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে যাকে ধরা হয়েছে সে তাকে হচ্ছে গিয়ে প্ল্যান করে শুভেন্দুকে মারার একটা ছক। তাহলে এবং সূত্রমাত্র শোনা যাচ্ছে না শশী বাজার লোক ছিল, সংবাদ মাধ্যম থেকে শোনা শশী বাজার লোক ছিল। তাহলে তোরা শশী বাজার লোক ছিলি, তোরা বিজেপিতে নয়া আসলি, এসে টার্গেট ও কেন, টার্গেট ও কেন? তার মানে ওদের পিছনে কেউ নিশ্চয়ই ইন্ধন দিয়েছিল, এই তৃণমূলের কেউ তার সঙ্গে জড়িত ছিল, যে প্রথমে ওকে মারো, তারপরে এটা দোষটা শুভেন্দুর ঘাড়ে চাপিয়ে দাও, যে শুভেন্দু এই কাছের লোককে মেরেছে, এর পিছনে কি কারণ আছে। কিন্তু যা পাপীদের যা হয়, জাপিদের যা হয় তাই হয়েছে। শাকিনী টাকিনী মমতা ব্যানার্জির যেমন হয়েছে, এই শশী বাজারও তাই হয়েছে। সুতরাং এইবারে কেঁচো খুঁড়তে কেউটে বার হবে। এখান দেখবেন কোট আনকোট শশী বাজার জড়িয়ে যাচ্ছে, কোট আনকোট অভিষেক ওই ভাইপোটা জড়িয়ে যাচ্ছে, আর শাকিনী টাকিনী পিসিও জড়িয়ে যাচ্ছে। এই সোনকার, রাহুল সোনকার, আরেকজন সোনকার, পূর্ব মানে এর আগে যতবারই ধরা পড়েছে তারা নয় শুটার বা অন্য কোনো, এবারে কিন্তু তাদের বারংবার বলা হচ্ছে যে বিজেপি কর্মী। 2020-তে এরা বিজেপিতে এসেছিল, তার আগে কিন্তু টিএমসিতে ছিল। মানে তাহলে আগে তারা টিএমসি ছিল, তারা কোন কারণেই বিজেপিতে আসলো? কারণ বিজেপি যে জিতবে জিতবে এটাতে কেউ বুঝতে পারেনি। এখন যেমন সবাই বিজেপির দিকে আসছে, তাহলে ওরা কোন মতলবে এখানে আসলো, না ওদেরকে পাঠানো হলো? সিবিআই এর জালে ফেসেছে এরা। হ্যাঁ, ফাঁসবে তো বটে। এইবারে ওদেরকে একটু পাছা গরম করতে বলবো, সিবিআই কে বলবো ওদেরকে একটু পাছা গরম করলে ওরা কিন্তু তৃণমূলের সব লিডার ফিডারের নাম বলে দেবে। কারণ সে নির্দোষ, তার সঙ্গে কারো দ্বন্দ্ব নেই, কিছু নেই, তাহলে তাকে মারার পিছনে এইটা কারণ। দেখো, তোমার আত্মসহায়ককে মারলাম, এবারে তোমাকে কি করতে পারি, এইটা প্রিমনিশন দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূলের কিছু নেতা, কোট আনকোট, তারা এটা প্রিমনিশন পূর্বাভাস দিচ্ছে, শুভেন্দু বাবু তোমারও কি হবে তুমি দেখে নাও। কিন্তু সেটা নিজেরা নিজের জালে পড়ে গেল। আবার বলছি, এখানে তৃণমূলের বড় বড় লিডার এর সঙ্গে জড়িয়ে পড়বে, কিছুদিনের মধ্যে দেখতে পাবো। স্যার, একেবারে সেই প্রসঙ্গে দাঁড়িয়ে হামিম মন্ডল, তার যে বান্ধবী অর্পিতা সরকার, তাকেও কিন্তু বেঙ্গল এসটিএফ এর জালে ফাঁসতে হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কি বলবেন, শুভেন্দু অধিকারীকে একটা মানে হত্যার বা আঘাত করার ছক আমরা দেখতে পাচ্ছি? দেখুন, আগে তৃণমূলের অনেক লিডার ফিডার ওই যে চন্দ্রনাথ সিনহাকে মেরে কিছু হয়নি, রথকে মেরে কিছু হয়নি। এখন দেখা যাচ্ছে এই যে এটা, আমি যতটুকু মনে করি এই মমতা খালার প্ল্যানে এটা চলছে। কেন বলছি মমতা খালার প্ল্যানে? যে জামাত মানে মমতা খালার হচ্ছে কি একদম খুব কাছের, হ্যাঁ কাছের।
কারণ এই পশ্চিমবঙ্গে মুসলমানদের সর্বনাশ করেছে ওই মমতা খালা, মমতা ব্যানার্জি সর্বনাশ করেছে। এখন সেই মমতা ব্যানার্জি দেখেছে আমার পশ্চিমবঙ্গে তো আর কিছু করার নেই, তাহলে একটা অস্থিরতা তৈরি করে দিই। যেটা আপনি দেখেছেন কলকাতায়, আপনারা সাংবাদিকরা মার খেয়েছেন। যেটা আপনারা দেখেছেন দাড়ি টুপি পরে সেখানে গেছে, তুই কি নিট দিবি নাকি রে, তুই নিট দিবি? সেখানে দেখা গেছে আপনাদের সাংবাদিকদের শিরোধানি করতে, সেখানে দেখা গেছে পুলিশদের মারধর করেছে। কার অঙ্গুল হিননে? মমতা ব্যানার্জির অঙ্গুল হিননে বলে আমি মনে করি। এর মমতা ব্যানার্জি তো আবার শুক্রবারীরা বলে একটা কবিতাও লিখেছেন, ফেসবুকে পোস্ট করেছেন। ওর কবিতা লেখা ছাড়া তো ওর কিছু আর নেই। কারণ দেখুন তো, একটা বিশ্বে এত কোয়ালিটি মহিলা, যে মিথ্যা কথা বলে, যে ছবি আঁকে, যে হচ্ছে কবিতা লেখে, যে আবার ডাক্তার, যে সুতরাং শুভেন্দুবাবু কেন শুক্রবারই বলেছে বলুন তো? শুক্রবার তোমরা বলো জুম্মাবার, সেই জুম্মাবারে যখন তারা আন্দোলনের ডাক দিল, তাহলে মুসলমান তোমরা সেদিন কেন বলতে পারোনি যেদিন আমাদের জুম্মাবার? তখন বলতে পারবে না যে বাবা নামাজ, শুক্রবারে নামাজ না পড়ে তোমরা ওই আন্দোলনে গেছিলে, সেটা পরিষ্কার দেয়। তোমরা নামাজ না পড়ে আন্দোলনে গেছো, তাহলে শুক্রবারীরা বলেছে অসুবিধা কি আছে? আর সেইটার কাউন্টার তো মমতার কিছু করতেই হবে, কাউন্টার তো করতেই হবে, ওর কাজ তো ওটাই। তো একেবারে নির্লজ্জহীন বেহা একটা মহিলা 15 বছর ধরে বাংলার শুষে শুষে খেয়েছে, আরেকটা হচ্ছে রক্ত পিপাসু জল্লাদ ওর ভাইপো। তাহলে এদের কারোর অঙ্গুলি হেনলে এই কাজটা করেছে, এবং জামাতের সঙ্গে আছে বলে আমি মনে করি। কারণ মমতা ব্যানার্জির সময় দেখুন, সেখানকার যে সার্জিস বলে একজন, সে পরিষ্কার করে পোস্ট করে বলছে আমি ছাত্রদের পাশে। যে ভারতকে টুকরো টুকরো করতে চেয়েছিল, যে মমতাকে বলেছিল এখানকার বাংলাদেশের প্রধানমন্ত্রী করব, সেই সার্জিস সে কি করছে? ছাত্র আন্দোলনের ইন্ধন দিচ্ছে। মানে বুঝতে পারলেন তো, তারই একজন কোড আনকোড হতে পারে এই যাকে ধরেছে। এবং কত বড় স্পর্ধা, তুই মুখ্যমন্ত্রীকে মারার চেষ্টা করছিস। সুতরাং এটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির প্রোডাক্ট, এরা মমতা ব্যানার্জির প্রোডাক্ট। এদেরকে আমি বলবো ওপেন এনকাউন্টার করা। আর যদি এনকাউন্টার করতে আইনে বাঁধে মাননীয় মুখ্যমন্ত্রী তথা ভারত সরকারের, তাহলে ওই ট্রেনিং ড্রগ দিয়ে ছেড়ে দাও, ওদের সব খুবলে খুবলে খেয়ে নিক। ওই যাকে ধরেছে আমিন না কি, ওকে ধরেছে, ওকে এটা করা উচিত। না হলে যারা মুখ বাড়িয়ে আছে বাংলাদেশ থেকে যে এখানে অস্থিরতা তৈরি করবে, তারা কিন্তু আরো তাদের আস্পর্ধা বেড়ে যাবে। যেই ওকে এনকাউন্টার করে মারবে, তখন দেখবেন সব আবার পালিয়ে যাবে। স্যার, একেবারেই অন্য প্রসঙ্গ। 2 দশক পর, 18 বছর পরে তসলিমা নাসরিন একেবারে কলকাতায় ফিরলেন। তিনি বললেন যে বাংলাদেশে হয়তো আর ফেরা হবে না। কি বলবেন? দেখুন, এই যে সমস্যা ইসলামে নয়, সমস্যা হচ্ছে বদ্ধ মানসিকতায়। এই বদ্ধ মানসিকতার কিছু মুসলমান তারা এটা তৈরি করে। ইসলামে কোনো সমস্যা নেই, যে এটা তো স্বীকার করতে হবে সবাইকে যে মমতা ব্যানার্জি আর সিপিএম এরা কিন্তু এই মৌলবাদীর কাছে মাথা নত করেছিল, সেটা শুভেন্দুবাবু মাথা নত করলেন না। কলমের জবাব কলমে দিতে হয়, আমরা এটা শিখেছি। তাহলে তোমরা কলমের জবাব কুৎসাতে কেন দিলে? তো তসলিমা কি বলেছিল জানেন? আদৌ ওদের সবচেয়ে বড় জিনিস ওটা, যে ছেলেদের বেশি দেওয়া হবে সম্পত্তি ইত্যাদি, মেয়েদের হাফ দেওয়া হবে, এইটা উনি প্রশ্ন করেছিলেন। তাহলে যারা এটা নিয়ে, যারা আমাদের তসলিমা এটা নিয়ে প্রথম মানে এটা মুখ খুলেছিলেন, তখন এরা বলছে কেন এই কথা বলবে, এটা আমাদের ইসলাম বিরোধী। তাদের প্রশ্ন করছি একটু বইটা পড়তে, পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে পড়তে বলছি, সূরা নিসা, সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে পুরুষ যা উপার্জন করবে তা তাদের, মহিলা নারী যা উপার্জন করবে তা তার। তাহলে কোরআনে আল্লাহ তাআলা কাজের অনুমতি দিয়েছে, তো তাহলে মহিলারা কাজ করবে, সেই কাজ করতে দেবে না। এবং আমি বলছি, হযরত মুহাম্মদের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন শিক্ষিকা ছিলেন। তার আরেকজন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বিরাট বিশ্বের অন্যতম সেরা ব্যবসায়ী ছিলেন। আরেকটা বলছি সিপা বিনতে
মহিলা, তিনি বাজারের ইন্সপেক্টর ছিল। কোন বাজার? মদিনার বাজারের ইন্সপেক্টর কে করেছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। লাস্ট আরেকটা হচ্ছে কে, রুফাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছে কে হাসপাতাল চালাতেন আর নার্স ছিলেন। তাহলে এই মহিলারা কাজ করেছে, বিশ্বটাকে মহিলাদের দেখতে বলেছে। এরা কি করছে? মহিলাদের তোমরা রান্নাঘরে থাকবে, সন্তান উৎপাদন করবে, এইটা ছাড়া এরা ছিল না। সেইটা তৈসিমা বলেছে, অসুবিধা কি? তোমরা কাউন্টার অ্যাটাক করো লেখনির দ্বারা, সেটা পারবে না। মানে বদ্ধ মনের মানসিকতা। আসলে কি জানেন তো, কোরআনকে সমালোচনা কেউ করছি না, আমিও করছি না, ওদেরকে চিন্তা করতে বলছি, একটু মুক্ত মনের মানুষ হন। এবারে বলবে যে এরা এইসব বলছে, কামাল হোসেন বলছে হিন্দুরা আমাদের এইসব বলছে, তসলিম হাসানকে নিয়ে এসছে। ওদের আগে বলছি, এই যে মুখ্যমন্ত্রীকে মারার চেষ্টা করেছে হিন্দুরা মুসলমান, এই যে কে সেই মন্ডল, সেই কত টাকা 212টা গাড়ি নিয়ে সে পালিয়েছে, টুলু মন্ডল কিন্তু মুসলমান। তাহলে টুলু মন্ডল, ওই যে শওকাত মোল্লা, ওই যে শেখ শাহজাহান, এই যেখানে ফলতার যে জাহাঙ্গীর, এরা কি? এরা তো মুসলমান। আগে নিজের সমাজটা তৈরি করো তোমরা। নিজের সমাজকে নষ্ট হয়ে গেছে, নিজের সমাজকে তোমরাই নষ্ট করেছো। তাহলে সেই সমাজটাকে আগে তৈরি করো। আজকের মুখ্যমন্ত্রীকে মারতে এসছে যে, তার নাম মুসলমান। টাকা নিয়ে যে পালিয়েছে 212টা গাড়ি, সে মুসলমান। তাহলে আগে এইগুলো তোমরা ঠিক করো, তবে হচ্ছে কে বলবে ইসলাম নিয়ে এই কথা বলছে। নিজেরা ঠিক নেই, নিজেরা সবসময় হিন্দু বিদ্বেষী কথা। তাহলে আজকের বাংলার ঐতিহ্য গর্ব আবার ফিরে এসেছে, যে তিনি আবার চলে এসেছেন। ওই যে জামাতিদের আমি বলছি, তোমাদের প্রধানমন্ত্রীকে স্থান দিয়েছিল বিশ্বের কেউ নয়, এই ভারত মাতার সন্তানরা স্থান দিয়েছে। ঠিক তসলিমা নাসরিনকে তাই নিয়ে আসছে। এইবারে আপনার কিছু এইরকম ধরনের মুসলিমান মাদ্রাসা পড়া মুসলমান, আর কি মাদ্রাসা পড়া মুসলমান। আপনি নিজেও তো সংখ্যালঘু সম্প্রদায়, মানে আপনি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছেন। আমি বলছি খারিজি মাদ্রাসার কথা, যেখানে বারবার বলে এসছি আধুনিক শিক্ষা দিন। আপনি বলুন তো, একটি হাসনাবাদের মাদ্রাসায় কি করে ক্যাশ টাকা পাওয়া যায়? যেখানে প্রান্তিক মুসলমানরা খেতে পায় না, সেখানে অত ক্যাশ টাকা, কয়েন ফাইন সংবাদ মাধ্যমে শুনলাম। তাহলে সেখানে কি হয়? কেন আধুনিক শিক্ষা দিতে অসুবিধা কোথায়? এই যে হাসনাবাদে আপনি বলছেন খারিজি মাদ্রাসা, এর উৎসটা কি? মানে এত পয়সা বা এই বিষয়বস্তুগুলো এলো কি করে? দেখুন, এটা যত কথা যে মানুষ চাঁদা তুলে ওরা বলছে চাঁদা তুলে দিচ্ছে, এইগুলো তোমরা ওখানে রেখে দেবে। তার মানে এর পিছনে একটা কারণ, আমি জামাত বাংলাদেশতে আসবো, ওখানে জায়গা দিবি, কারণ টাকাগুলো আমরা দিচ্ছি। আমরা তো হোটেল থাকতে পারবো না, তাহলে আমরা ওখানে গিয়ে বোমাবাজি করবো, হিন্দু মুসলমান একটা দ্বন্দ্ব তৈরি করবো, তোরা জায়গা দিবি, কারণ এই মাদ্রাসার টাকাগুলো আমরা দিচ্ছি। কতবারই আমি বারবার বলেছি আধুনিক শিক্ষা দিন। এই খারিজি মাদ্রাসাগুলো, আপনি অবাক হয়ে যাবেন। এই যে আমাদের এই যে প্রথম 1781 সালে যে মাদ্রাসা, ক্যালকাটা মাদ্রাসা যেটা তৈরি হলো 1781 সালে, কি ভুলে গেছে ওটা, তিনি তৈরি, ওটা প্রথম যার এতে হলো, তিনি যে মাদ্রাসা তৈরি করেছিলেন ক্যালকাটা মাদ্রাসা, সেখান থেকে মীর মোশাররফ হোসেন পাস, সেখান থেকে বাংলার প্রথম প্রধানমন্ত্রী, তাকে আগে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলে, একে ফজলুর রহমান ওখান থেকেই পাস। এবং আলিগড় যে বিশ্ববিদ্যালয়, সেটা 1885 সালে প্রথম সৈয়দ আহমেদ খাঁ তিনি তৈরি করেছিলেন, অনেক যুদ্ধ করে, ফাইট করে, যে আরবি পড়তে বলেনি, সব বিষয় পড়তে বলেছে। তারপরে সেটা 1920 সালে আলিগড় বিশ্ববিদ্যালয় হলো। তাহলে সেখান থেকে কারা বার হচ্ছে বলুন তো? আর এইসব মাদ্রাসা থেকে কটা ডাক্তার ইঞ্জিনিয়ার বার হচ্ছে আমাকে বলতে পারবেন? তারা আধুনিক শিক্ষা শিক্ষিত নয়, তারা সব সময়ের জন্যে এই মুসলমান মুসলমান মুসলমান। কেন? সেখানে হাতের কাজ শেখালে হবে কি হয়? হাতের কাজ শেখালে অন্তত তারা করে খাবে, এই হবে। অন্তত পক্ষে আমরা দেখবো না যে ওই যে জেলে 80% 70% মুসলমান। আবার কি বলছেন জানেন? 80% 70% মুসলমান ঠিক আছে, কিন্তু 20% তো হিন্দু আছে। ভাবুন, আপনি ভাবুন কি অবস্থা। তাহলে আধুনিক শিক্ষার অভাবে, মুক্ত মানসিকতার অভাবে এই জিনিস। দেখুন, আপনি রামকৃষ্ণ মিশন কালচারে যান, যেখানে যান সেখানে মুসলমান ছেলে পড়াশোনা করে,
এই খারিজি মাদ্রাসা আপনি একটা মুসলমান একটা হিন্দু ছেলেকে দেখাতে পারবেন না, দেখাতে পারবেন না। আমি খারিজি মাদ্রাসার কথা বলছি। তাহলে এদের চিন্তা ভাবনাটা কোথায় আটকে আছে বলুন তো?